কই রে বাবা, কিছু খাবার মুখে দিয়ে যা। এইভাবে খালি পেটে ঘর থেকে বের হতে নেই। আমার কথা শোন, না খেয়ে এভাবে যাস না। দেখো মা, অত সময় নেই। তোমাকে তো বলেছি সকালবেলায় আমার জন্য কিছু করবে না। আমি ওই জল খেয়ে কাজ করে নেব, আমার কোনো অসুবিধা হয় না। না রে বাবা, তুই আমার ছেলে, তুই এভাবে না খেয়ে ঘর থেকে বের হয়ে যাবি, সেটা আমি কোনোদিনও দেখতে পারবো না। আমি নিজের ছেলে তো নই। আমাকে জঙ্গল থেকে তুমি কুড়িয়ে পেয়েছিলে। আমাকে নিয়ে তুমি যে কেন এত চিন্তা করো আমি বুঝতে পারি না। তাই নাকি? তাহলে আমি তোর পর। তাই যদি হয়, তাহলে তুই আমার জন্য এত চিন্তা করিস কেন? এত খাটনি করে প্রত্যেকটা দিন কোনোদিনও তো বিশ্রাম নিস না। সব সময় আমাকে বলিস তোমার জন্য একটা বাড়ি করে দেব। কেন? সেটা আমার ইচ্ছে। আমি তোমাকে মা বলে যখন ডেকেছি তখন তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। আর তোমাকে এই বয়সে গিয়ে আমি ফেলে দেব নাকি? আমি ওরকম ছেলে নই। ওই জন্যই তো বলেছি, যেটা করেছিস সেটা খেয়ে যা, না হলে আমি কষ্ট পাবো। আচ্ছা বাবা, আচ্ছা দাও, তাড়াতাড়ি খেতে দাও আমাকে। আমি খেয়ে তারপর কাজে যাই। আজকে অনেক কাঠ কাটতে হবে। এত মাথায় চিন্তা নিস না, আমি বারবার বলছি। আর এরপর দেখে শুনে একটা বউ ঘরে নিয়ে আয়। আমি আর কতদিনই বা বাঁচবো? তোর বউ দেখে না হয় তারপরে মরলেই বাঁচি। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন কাজের সময় আমাকে বিরক্ত করো না তো। তাড়াতাড়ি খেতে দাও, খেয়ে দে কাজে যাই। ব্যাস, এই জায়গার গাছগুলোকে আজকে বেশি করে কাটতে হবে। তারপর বাজারে বিক্রি করলে হাতে বেশ অনেকটা টাকা চলে আসবে। তারপর ধীরে ধীরে টাকা জমিয়ে মায়ের জন্য একটা বাড়ি করে দেব। যাই, কাটতে শুরু করি। জল, একটু জল দিয়ে কেউ সাহায্য করো বাবা। আমাকে একটু সাহায্য করো, জল আনো। কি ব্যাপার? জঙ্গলের এই দিকটায় কোনো বৃদ্ধের গলা বলে মনে হচ্ছে। যাই তো, শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে একবার গিয়ে দেখি কেউ কোনো বিপদে পড়েছে কিনা। এ কি? আপনি কে কাকাবাবু? এইভাবে অসুস্থ হয়ে এখানে পড়ে আছেন কেন? আপনি কোথায় যাবেন? আমার কোথাও যাবার আর জায়গা নেই। আমি বহু বছর ধরে জঙ্গলে থাকি। এখানেই ছিল আমার বসবাসের জায়গা, কিন্তু শরীর আর বইছে না। মনে হচ্ছে আজ কি আমি শেষ হয়ে যাব। না না, আপনার কোনো চিন্তা নেই, আমার কাছে জল আছে। আমি আপনাকে জল দিচ্ছি। ধন্যবাদ বাবা, তুমি সত্যি মানুষের উপকার করো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। কিন্তু বাবা, যতই হোক, আমি মনে হচ্ছে আর বাঁচব না। তাই তোমাকে কিছু কথা বলে যাই, তুমি মন দিয়ে শোনো। হ্যাঁ বলুন, আমি আছি আপনার কাছে। আপনি নিজেকে একটু ঠিক রাখবার চেষ্টা করুন। শোনো বাবা, বহু বছর আগে আমি বাড়ি ছেড়ে এই জঙ্গলে চলে আসি। আমার ছেলেরা আমাকে খেতে দিত না বলে এখানে এসে এই জঙ্গলের মধ্যে আমি এক জাদুর গাছের সন্ধান পাই। ওই গাছের ফল ফুল থেকে আরম্ভ করে গাছের ছাল পর্যন্ত অনেক স্বাস্থ্যকর আর পুষ্টিগুণ আছে। আমি তোমাকে সেই জায়গার সন্ধান দিচ্ছি। কিন্তু আমি কি করব ওই জাদুর গাছ নিয়ে? আমি তো কাঠ কেটে সংসার চালাই। ওই গাছ তোমার সমস্ত গরিবি দূর করে দেবে। তুমি যেটা চাও সেটাই পাবে। শুধু একটু বুদ্ধি করে তোমাকে ওই গাছকে ব্যবহার করতে হবে। আমি আর বেশি কিছু বলতে পারছি না বাবা, তাড়াতাড়ি তোমাকে ওই জায়গার সন্ধান দিই। কি ব্যাপার রে বাবা মনোজ,
তোকে আমি সেই তখন থেকে দেখছি তুই অনেক মন মরা হয়ে বসে আছিস। এত দুঃখ কিসের তোর? কি হয়েছে কি? দুঃখ না মা, আসলে আজকে আমি জঙ্গলে যখন গেছিলাম কাজ করতে, তখন আমার সামনে একজন বৃদ্ধ মানুষ মারা গেল। আমি কোনো কিছু করে তাকে বাঁচাতে পারলাম না। তাই নাকি? আমাকে এসে বলিসনি কেন? আমার কিছুই বলতে ইচ্ছে করছিল না, প্রচণ্ড ব্যথা হচ্ছিল মনে। আসলে এরকম চোখের সামনে মৃত্যু হলো তো তাই। আর জানো মা, উনি মারা যাওয়ার আগে আমাকে অনেক কিছু গোপন কথা বলে গেছেন। এখন আমি সেটা নিয়ে চিন্তা করছিলাম। গোপন কথা? কি গোপন কথা রে? আমাকে বল। ওনাকে ওনার নিজের ছেলে খেতে না দিয়ে ঘর থেকে বের করে দেয় এক সময়। সেই কারণে উনি অনেক বছর আগে থেকে ওই জঙ্গলের গভীরে থাকতেন। সেখানে নাকি একটা জাদুর গাছ আছে, যে গাছের অনেক গুণ। আমাকে আমাকে সেই গাছের ঠিকানা বলে দিয়ে গেছেন। তাই নাকি? তাহলে তো ভালো কথা। উনি ভালো মানুষ ছিলেন বলতে হবে। তুই শেষ মুহূর্তে ওনার উপকার করার জন্য এগিয়ে গিয়েছিস, তাই জন্যই তোকে সমস্ত কিছু খুলে বলেছে। তা তুই কি সেই গাছ দেখেছিস? আসলে সেই গাছের একপাশেই ওনার মৃতদেহটা আমি মাটি চাপা দিয়েছিলাম। তাছাড়া আর কোনো উপায় পাইনি। গাছটাকে নিজের চোখে দেখলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি না ওনার কথাকে আমি কিভাবে মান্যতা দেব। তার মানে? উনি মৃত্যুর আগে বলে গেছিলেন সাহায্য করতে সকলকে, কিন্তু আমি ওই গাছের অংশ, যা হোক ফলমূল বা গাছের ছাল, সেসব নিয়ে কিভাবে মানুষের উপকার করব। একটা কাজ কর, যদিও তোর একটু কষ্ট হতে পারে এতে, তুই এখন থেকে গাছ কাটার পরিমাণ কমিয়ে দে। এমনিতেও গাছ কাটা উচিত না। খুব কম সংখ্যক কাঠ এবং সাথে সেই জাদুর গাছের ফলমূল নিয়ে সেই বাজারে গিয়ে বা শহরের বাজারে গিয়ে সেগুলো বিক্রি কর। আশা করি সকল মানুষ উপকৃত হবে। কথাটা তুমি ঠিকই বলেছ। আমি কিছুই ঠিক করতে পারছিলাম না কি করব। ঠিক আছে, তোমার যেমন পরিকল্পনা আমি তেমনই চলবো। কি রে মনোজ, কি ব্যাপার? আজকে দেখছি বেশি বেশি কাঠ না নিয়ে অনেক ফলমূল নিয়ে বসেছিস। এই ফলগুলো দেখে নতুন গাছের কোনো ফল বলে মনে হচ্ছে। মানুষ খায় তো নাকি? হ্যাঁ, খাবে না কেন? তোমার খেতে ইচ্ছে গেলে তুমি নিয়ে যাও। এক একটা ফল 10 টাকা করে পিস। না না, আমার এসব খাওয়ার দরকার নেই ভাই। কোথায় আর কি জিনিস খেয়ে মরবো নাকি? তা বলি কাঠুরিয়ার কাজ ছেড়ে এসব করা হচ্ছে কেন? নতুন ধান্দা খুলেছ নাকি? বেশি টাকা নেশা হয়ে গেছে? তোমার কি কিছু অসুবিধা আছে কি? আমি যদি এই জিনিসটা এখানে বিক্রি করি তাহলে তোমার কি আসে যায়? হ্যাঁ, তোর আবার মুখে দেখছি বড় বড় কথা হয়েছে। শোন, যেমন গরিব আছিস গরিব থাক। গরিব মানুষদেরকে ঠকিয়ে বেশি বড় লোক হওয়ার চেষ্টা করিস না, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। কথাটা মনে রাখিস। তুমি ওটা মনে রেখো, আমি কোনো দিন কারোর ক্ষতি করিনি, আর কারোর থেকে টাকা মেরে নিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করি না। এই কথাটা যেন মাথায় থাকে। আর বারবার আমাকে বিরক্ত করবার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস এই বাজারের সবার সামনে? তবে জেনে রাখিস, আমার সাথে পাঙ্গা নিয়ে আজ পর্যন্ত কেউ বেশি উপরে উঠতে পারিনি। তোর ব্যবস্থা একদম না একদম করবো। তুমি কি করতে পারো আমি দেখে নেব। তোমার খাই না পড়ি আমি? হ্যাঁ, তুমি আমাকে এভাবে অপমান করবে? বাজার করতে এসেছো, বাজারঘাট হয়ে গেলে বাড়ি চলে যাও। আমার সাথে এরকম ফালতু কথা বলতে এসো না, ঠিক আছে? তোমার সাথে ফালতু কথা আমি বলতে রাজি নই। ঠিক আছে, সময় আসতে দে, উত্তরটা আমি ভালো করে দেব। সারা জীবনের জন্য মনে রাখবি শালা। তাহলে আর বলছি কি, ওই শালার এত সাহস বেড়ে গেছে সেটা আর বলে বোঝানো নয়। অতগুলো লোকের সামনে আমাকে যা নয় তাই বলে কথা শোনালো। আমি শুধু ভেড়ার মতো চুপচাপ দাঁড়িয়ে রইলাম। গালেটা চড় মেরে দিতে হতো ফটাস করে। সমস্ত ব্যবসা জিনিসপত্র ওলট পালট করে দিয়ে চলে আসতে হতো। তুই ভুল করেছিস, কিচ্ছু না করে ছেড়ে দেয় কেউ? আরে অত লোকের সামনে আমি আর ওই শয়তানি প্রকাশ করতে চাইনি রে আমার। ভাই তুই কি ভাবছিস আমি কি ওকে ছেড়ে দেবো? বেটার অনেক টাকা পয়সা হচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে সেটা বুঝতে পারছি। কি করে বুঝলি তুই? কদিন আগে পর্যন্ত মেহনত করে খেত, দিন রাত ওই গাছের কাঠ কাটতো, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত দেখছি কাঠ কাটা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, তার বদলে গাছের ফলমূলে সব বিক্রি করছে। এইগুলো কি মেনে নেওয়া যায়? তাহলে তো বেড়ার দিকে নজর রাখতে হবে।
এত টাকা রাখবে কোথায় রে? হ্যাঁ, কোথায় আর রাখবে রে? ওকে তো সরিয়ে দিতে পারলেই টাকাগুলো আমাদের হয়ে যাবে, তারপর আমরা যখন খুশি আড্ডা মারবো, আমাদের কাছে শুধু পয়সাই হবে। হ্যাঁ, আমার কাছে একটা পরিকল্পনা আছে, শোন। আমরা যদি ওকে সরিয়ে দিয়ে ওই টাকা লুট করে নিই, তাহলে সেই টাকা একসময় ফুরিয়ে যেতে পারে, আর আমাদের আড্ডা দেওয়া বন্ধ হয়ে যাবে। তার থেকে বরং আমরা ওর সেই ব্যবসাটার খোঁজ করব, যে ব্যবসাটা থেকে ওর টাকা পয়সা ইনকাম হচ্ছে। ঠিক বলেছিস, সেটা করলে ওকে আরো কাবু করা যাবে। ঠিক আছে, তাহলে এবার ওকে একটু চক্কে চক্কে রাখতে হবে। নে নে, ওসব চিন্তা দূর কর এখন, এক গলা ভেজা, আর তারপর যা হবে দেখা। ঢাল ঢাল। ওরে বাবা রে, কি করতে যে আমি আসতে গেলাম, এত ভারী ভারী ব্যাগ। তা হ্যাঁ রে, তুই তো গ্রাম থেকে যাবার সময় তোকে মাত্র একটা ব্যাগ দিয়েছিলাম, তাও আবার হালকা। তা এই দুটো বড় বড় ব্যাগ কি করে, মানে ব্যাগে করে কি নিয়ে এসেছিস? হ্যাঁ, ঠিক হয়েছে, এতদিন তো আমি ছিলাম না, বসে বসে শুধু খেয়েছো। এখন একটু কাজ করো। মেয়ের কাজ করতে এত কষ্ট কিসের বলো তো? তা তো বটেই, তা তো বটেই। আমার 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে, তার কাজ করব না তো আর কার কাজ করব? আমাকে মনে হচ্ছে আবার আগের মতো 10 কেজি করে খাসির মাংস খেতে হবে। হজম হবে? শেষকালে পেট খারাপ করে আমাকে আবার বিপদে ফেলবে, তারপর আবার ডাক্তার নিয়ে অনেক ছুটাছুটি করতে হবে। না হলে গায়ের শক্তি পাবো কি করে? বাবা, এখানে আবার এই বাড়িটা কে করলো? বাড়ির সামনে সুন্দর বাগান। আরে ওই বাড়িটা মনোজ করেছে। ছেলেটা খুবই মেহনত করে, বললে হবে না। বুড়িমার ভাগ্য ফিরিয়ে দিয়েছে। কত কষ্ট করে একটা মাটির বাড়িতে বসবাস করতো ওরা, আজকে শুধুমাত্র ছেলেটার মেহনতের জন্য বুড়িমার ভাগ্য ফিরেছে। বাহ, খুব ভালো। ওর সাথে একবার আলাপ করতে হবে তো। হ্যাঁ, সে সময় হলে করবি, এখন বাড়ি চল মা। এইভাবে আমি এত ভারী ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। বুঝতেই তো পারছিস, বয়সটা হয়েছে, এবার তোর একটা বিয়ে দিতে পারলে বাঁচি। বাবা, তুমি আবার সেই শুরু করলে তো। চলো চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে, বড় একটা। ব্যস্ত আছো? আমাকে চিনতে পেরেছো? আসলে আমার মনে হচ্ছে আপনি এই গ্রামে নতুন এসেছেন। আপনাকে সত্যি ঠিক চিনতে পারছি না। আপনার কি কিছু দরকার ছিল আমার কাছে? সে কি, তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি তো তোমাকে ভুলে যাইনি। তবে সত্যি কথা বলতে, তোমার এই নতুন বাড়িটা দেখে অবাক হয়েছিলাম। খুব সুন্দর হয়েছে বাড়িখানা, আর তোমার এই বাগানটাও খুব সুন্দর। তাই জন্য আজ সকালে এসে তোমার বাগান দেখতে চলে এলাম। কিন্তু আমি সত্যি বলছি, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আরে, আমি কমলা। আমাকে ভুলে গেলে? ছোটবেলায় একসাথে কত আম পেড়ে খেয়েছি, মনে আছে? দিদিমণি, আপনি? আমি সত্যি আপনাকে চিনতে পারিনি। কত বছর হলো আপনি গ্রামে নেই, তাই আপনার কথা সত্যি মনে ছিল না। সত্যি কথা বলতে, আপনি যে কোনোদিন গ্রামে আর ফিরে আসবেন সেটাই ভাবতে পারিনি। তুমি সেই ছোটবেলার অভ্যাসটাই রেখে দিলে। আমি তোমাকে কতবার করে বলেছি তুমি আমাকে তুমি করে ডাকবে, আপনি বলবে না। আসলে দিদিমণি, আপনারা বড় মানুষ, আপনাদের সঙ্গে আমাদের তুলনা হয় না। তাই মা আমাকে সবসময় আপনি বলে ডাকতে বলেছে আর কি, মানে। তোমার বুড়িমার সাথে আমি ঝগড়া করব, দাঁড়াও। সব সময় আমাকে রানী করে রাখা। কই, বাড়ির ভিতরে নিয়ে যাবে না আমাকে? তুমি এত সুন্দর বাড়ি করেছো, আমাকে দেখাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। চলুন চলুন, আমার সাথে ভেতরে চলুন। যা, আমি আর তোমার বাড়িতে যাবই না। আমি কিছুক্ষণ বাগানে দাঁড়িয়ে থাকবো। এই এত সুন্দর ফুলগুলোর সাথে আমি গল্প করব ওদের সঙ্গে। আমার তো আর কোনো গল্প করার সঙ্গী নেই। সব সময় আমাকে আপনি আপনি করছে, যেন আমার প্রজা। প্রজার সঙ্গে কি মনের কথা আর খুলে বলা যায়? না মানে, আপনি, মানে তুমি যদি আমাদের বাড়িতে যেতে তাহলে খুব ভালো হতো। মানে তোমার পায়ের ধুলো এই বাগানের এই ফুলগুলোর সঙ্গে মানে তোমার বেশ মানিয়েছে, এই আর কি, মানে।
আজকে মনটা আরো ফুরফুরে লাগছে। কেন যে এত আনন্দ হচ্ছে বুঝতে পারছি না আমার। না না, বেশি ভাবনা চিন্তা করলে আমার বাজারে বসতে দেরি হয়ে যাবে। যাই যাই, তাড়াতাড়ি কাজ সেরে নিই। কি সাধু, হ্যাঁ, একাই কাজ করছো যে খুব, টাকা কামাচ্ছ একাই, তা আমাদের কাছে ভুলে গেল না গে সাধু? বলবে না, হাতে এত টাকা এলে গরিব মানুষদের কথা কে মনে রাখে? হ্যাঁ, তোমরা এখানে কি করছো? হ্যাঁ, তোমার ধান্দা জায়গাটা দেখতে এলাম রে। এই এবার থেকে তোর ধান্দা বন্ধ করতে হবে। অনেক বড় হয়ে গেছে, গ্রামের লোকে অনেক নাম করছে তোর, আমরা কি সে সময় দু চোখে দেখতে পাচ্ছি? নে বাবা, এবার আমাদের সবকিছু সত্যি সত্যি বলে দে তো। এই গাছের এমন কি গুণ আছে যে সব মানুষেরা এই গাছের ফলমূল সবকিছু পছন্দ করে? আমাদের সত্যি কথা বলে দে, না হলে তোর অবস্থা আজকে খারাপ করে দেব। তোমরা কি আমাকে ভয় দেখাতে এসেছো? তাহলে শুনে রাখো, আমি তোমাদের ভয় পাই না। তোমাদের কথা আমি কোনো কাজ করব না, আর কোনো কথা তোমাদেরকে আমি বলবো না। তাহলে তো আমাদের আর কোনো উপায় নেই, তোকে তো গায়েব করতেই হবে। ব্যাস, আমাদের রাস্তা পরিষ্কার। এবার আমরা ওর মতো ব্যবসা করে অনেক বড় লোক হয়ে যাব, আর আমাদের রুখে দাঁড়াবার কেউ নেই। কি হলো বুড়িমা, তুমি এভাবে কাঁদছো কেন? কিছু হয়েছে নাকি? দেখ না মা, সেই কখন ছেলেটা কাজের জন্য বের হয়েছে, এত দেরি কোনোদিনও করে না। আজকে এখনো পর্যন্ত বাড়িতে এলো না, কেন বুঝতে পারছি না। সে কি, তার জন্য তুমি কান্নাকাটি করছো? হয়তো শহরের বাজারে গেছে, তাই তো আসতে দেরি হচ্ছে। তুমি এভাবে কান্না করো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে তো। না রে মা, এরকম কোনোদিনও হয় না জানিস তো। শহরের বাজারে গেলে আমাকে বলে যায়, তবে আজকে বলে গেল না কেন? আর এত দেরি হচ্ছে কেন? এক্ষুনি তো সন্ধ্যা নেমে যাবে, জঙ্গলে সন্ধ্যাবেলা থাকা ঠিক নয়। কথাটা তো তুমি একদম ঠিক বলেছ। ওর কোনো বন্ধু বান্ধব নেই? তাদেরকে যদি বলা হয় একবার খুঁজে দেখার জন্য, তাহলেই তো হবে। ওর বন্ধু কেউ নেই রে, শত্রু আছে অনেক, সব সময় ওর ক্ষতি করার জন্য লেগে থাকে। ওদেরকে আর কি বলবি রে মা, ওরা ভালো করার জায়গায় ক্ষতি করবে বেশি। আমার মন বলছে জানিস, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তুমি কেঁদো না এভাবে, তুমি আমার সাথে আমার বাড়ি চলো। এখানে তোমাকে একা রেখে যাওয়া ঠিক হবে না, আর সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি বলছি তো, সব ঠিক হয়ে যাবে। না না, এতক্ষণে যদি ছেলেটা বাড়ি ফিরে চলে আসতো তাহলে নিশ্চয়ই নিজের মায়ের খোঁজ করতে আসতো। এখন আমারও মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে, কিন্তু কি যে হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। বাবু, আপনি দয়া করে কিছু করুন, ওই একটা ছেলে ছাড়া আমার আর কেউ নেই। আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি মরেও শান্তি পাবো না বাবু। আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, ছেলেটাকে আমি হারিয়ে ফেলতে চাই না। আপনি দুঃখ পাবেন না, আজকে রাতে তো আমি কিছু করতে পারবো না, আর বাবারও বয়স হয়েছে। আমি বরং কালকে সকালে একবার গিয়ে ওর কাজের জায়গায় খোঁজ নিয়ে দেখব। আমার মনে হচ্ছে ওখানেই কোনো বিপদ হয়েছে ওর। কিন্তু মা, তোকে কিভাবে আমি ছেড়ে দেব বলতো? তোকে আমি একা ছেড়ে আবার চিন্তা বেড়ে যাবে তো আমার। না রে মা, তুই একা যাস না, তোরা দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। সত্যি আমার নিজেকে আজ বড়ই অসহায় মনে হচ্ছে। ছেলেটার এত শত্রু চারিদিকে হয়েছিল, কিন্তু আমি ছেলেটাকে সাবধানে রাখতে পারলাম না।
আমার জন্য কত কি করেছে আমার ছেলেটা। আরে তোমরা চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমি এতটা ভীতু নই। কেউ যদি চক্রান্ত করে ওকে ফাঁসানোর চেষ্টা করে আর ওর ক্ষতি করার চেষ্টা করে, আমি তাহলে তাকে ছেড়ে কথা বলবো না, এইটুকু জেনে রাখো। ঠিক আছে, তোর উপর আমার বিশ্বাস আছে। তুই যখন বলছিস নিশ্চয়ই তুই ওকে নিয়ে আবার ফিরে আসতে পারবি, এটুকু আমার বিশ্বাস। এই বিশ্বাসটা তোমরা আমার উপর করো, আমি ঠিক সমস্যার সমাধান করে দিব। আমি থাকতে মনোজের কোনো ক্ষতি হতে পারবে না। আমি সবকিছু আবার আগের মতো স্বাভাবিক করে দেব। তুই আমার মনের কষ্ট বুঝেছিস। আজকে তুই যদি না থাকতিস তাহলে হয়তো আমি চারিদিকে অন্ধকার দেখতাম, তুই আছিস বলেই। ঠিক আছে, এখন এত কথা তোমাকে বলতে হবে না। তুমি এখন একটু বিশ্রাম নাও। সারাদিন অনেক ধকল গেছে তোমার উপর, অনেক দুশ্চিন্তা হয়েছে তোমার। এখন চুপ করে বিশ্রাম নাও। তুমি এখানে? অবশেষে তোমাকে খুঁজে পেলাম। সত্যি বাবা, আমি তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম এই বদমাশগুলো তোমাকে এখানে লুকিয়ে রেখেছে। কমলা, কমলা তুমি এসেছো, আমার যে কি আনন্দ হচ্ছে। আমি ভেবেছিলাম এখান থেকে আর কোনো দিন বের হতে পারবো না, এখানেই হয়তো মরে যাব আমি। আরে না না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমি যতদিন তোমার সাথে আছি ততদিন তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তুমি কিভাবে বুঝলে আমি এখানে আছি? তুমি অনেক সাহসী বলতে হবে। আমি আজকে সকালেই উঠে সেই রাস্তা দিয়ে আসছিলাম, যেই রাস্তা দিয়ে তুমি প্রতিদিন সকালে কাজ করতে আসো, সেই জঙ্গলে। হঠাৎ করে দেখি বিক্রম এবং রাঘব দুজনে মিলে আসছে। ওদের অনেক কথা আমি শুনে ফেলেছি। ওদের পিছনেই আমি লুকিয়ে লুকিয়ে এসেছি। সত্যি, তুমি না থাকলে আমি আজকে হয়তো মরে যেতাম। কেউ আমাকে এখান থেকে উদ্ধার করতো না। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, আর আমি তোমাকে উদ্ধার করব না এটা কোনো কথা? চলো এখন আমাদের ওই বদমাশ লোকগুলোকে জব্দ করতে হবে, না হলে হবে না। ওদের বড্ড বার বেড়ে গেছে, একবার ওদের শায়েস্তা না করলে হবে না। কিন্তু ওরা কি সত্যটা স্বীকার করবে সবার সামনে? আমার তো মনে হয় না। সত্যি স্বীকার না করলেও ওদের মুখ থেকে করাতে হবে, না হলে হবে না। ওরা সারা জীবন চক্রান্তই করবে, আর তুমি একজন ভালো মানুষ হয়ে এই চক্রান্তের শিকার হবে, সেটা তো হতে পারে না। ঠিক আছে, তুমি যদি পাশে থাকো তাহলে আমি সব কাজই করতে পারবো। শুধু তুমি আমাকে বুদ্ধিটা একটু দিয়ে দাও। এখন চলো এখান থেকে যাওয়া যাক। তোমার মা ঘরে তোমার জন্য অনেক চিন্তা করছে। তাড়াতাড়ি না গেলে হয়তো দুশ্চিন্তায় শরীর খারাপ করে ফেলবে। তার সাথে আবার আমার বাবাও আমার জন্য চিন্তা করছে। আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান, একদম পুষ্টিকর নতুন ধরনের আগের মতো সুস্বাদু ফল নিয়ে যান, যেগুলো খেলে আপনার স্বাস্থ্য একদম ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, বেশি দেরি করবেন না। এ রাঘব, সামনের দিকে তাকিয়ে দেখবে। আমি কি ঠিক দেখছি? মনে হচ্ছে মনোজ এসেছে, আজকে বাজারে বসেছে। এই দেখ না। তুই মনোজকে কোথায় পেলি? আরে মনোজকে তো আমরা আটকে রেখেছি গুহার মধ্যে, মনে হয় সে আর বেঁচে নেই। ওরে ওই দেখ না, সামনের দিকে তাকিয়ে রে গাধা। আমি কি মিথ্যে কথা বলছি? মনোজ। তাই তো রে বিক্রম, তুই এত মিথ্যা কথা বলিসনি তো। সত্যি তো ওটা মনোজের থোবরা। কিন্তু গুহার ভেতর থেকে ছাড়া পেলো কিভাবে? কেউ কে উদ্ধার করে আনলো? সেটা তো ওকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। এখানে দাঁড়িয়ে থাকা লাভ নেই, ওকে গিয়ে জিজ্ঞেস করি চল। আর ও এখানে এইভাবে ঘুরে বেড়ালে সেটা আমাদের পক্ষে অনেক ক্ষতি। যদি কোনো মতে মুখ ফসকে আমাদের কথা বলে দেয় তাহলে তো বিপদ। আরে এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম। তা তোমরা কখন এসে আমার দেখা দেবে? তা আমার ক্ষতি করে তোমরা সবাই আনন্দে আছো তো? তুই এখানে বেরিয়ে এলি কিভাবে রে? হ্যাঁ, তোর পক্ষে তো একা বেরিয়ে আসা সম্ভব নয়। কে তোকে সাহায্য করে? সত্যি কথা বল, না জুতো পেটা করবো বল। সত্যি কথা না বলে না রক্ষা রাখবো না বলে দিলাম। একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, তোমরা কি ভাবছো আমাকে আবার বিপদে ফেলতে পারবে নাকি? একবার চেষ্টা করিয়ে দেখো, আর একবার সুযোগ দিলাম তোমাদের, যাও।
এই সুযোগটাকে আমরা হাতছাড়া করব না। তুই আর বেশি দিন দিনের আলো দেখতে পারবি না। ওদের বেশি দিন বাঁচিয়ে রাখলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই করতে হবে। বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি আমাদের কাজটা সেরে চলে আসি। ভেতরে গিয়ে কি করবে তোমরা? আমরা তো সবাই বাইরে দাঁড়িয়ে আছি। তুই এখানে মানে আপনারা এখানে তাই ভাবছিলাম, মানে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো, তাই তোর কথা এটা জিজ্ঞেস করবো বলে তোর বাড়ি দিয়েছিলাম। শুনলাম হারিয়ে গেছিস, এই কি বলছিল না? মিথ্যে কথা বলবার জায়গা পাসনি না? তোরা এখানে কি করতে এসেছিলিস আমি খুব ভালো করে জানি। আপনি বুঝতে পারছেন বাবু? ওরা আমাকে খতম করতে এসেছিল রাতের বেলাতে। তোমরা কি এখানে এখনো মিথ্যে কথা বলবে নাকি? প্রথমে তো তোমরা মনোজকে আটকে রেখে তার ক্ষতি করতে চেয়েছিলে, আজকে আবার সুযোগ পেয়ে সুযোগের মানে অসৎ ব্যবহার করতে এসেছো। হ্যাঁ না বাবু, সব কথা মিথ্যে বাবু, আমরা কিছু করিনি বাবু। আপনি দয়া করে আমাদের কথা বিশ্বাস করুন বাবু, সত্যি বলছি আমরা কিছু করিনি বাবু। গ্রামবাসীরা সবাই তৈরি হয়ে আছে তোমাদেরকে পেটাবার জন্য। তোমাদের কিছুক্ষণ পেটাবার পর এ গ্রাম থেকে সারা জীবনের জন্য বিতাড়িত করা হবে। এবারের মতো ক্ষমা করে দিন, এবারে যে বাপের জন্মে করবো না, দ্বিতীয়বার ভুল করবো না। তোমরা যে কথা দিয়ে বেইমানি করবার লোক সেটা বাবু খুব ভালো করেই জানেন। অতএব মিথ্যে কথা বলা বন্ধ করে সম্মান থাকতে এখন এখান থেকে পালিয়ে যাও। আর বেশি কথা না বাড়িয়ে চল এখান থেকে পালিয়ে যাই, না হলে গ্রামবাসীরা যে ক্ষিপে রয়েছে মনে হচ্ছে আমাদের কাছে ছেড়ে কথা বলবে না রে বাবা। আহা, খুব সুন্দর হয়েছে রান্নাটা। সত্যি বুড়িমা, তোমার হাতের রান্না সে আগের মতোই রয়ে গেল। বাবু, এই রান্না আমি করিনি, করেছে আপনার মেয়ে কমলা। ও আমাকে রান্নাঘরে থাকতেই দিল না। বলো কি? আমার মেয়ে এত সুন্দর রান্না করতে পারে সেটা তো আমি কোনোদিন জানতাম না। কিন্তু তারা দুজন কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। জানি না, এখানেই তো ছিল, কোথায় যে যায় দুজনে কি জানি। আমার আপনার কাছে একটা অনুরোধ ছিল, দয়া করে অনুরোধটা রাখবেন কি? মানে আসলে আমি চাইছিলাম আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সাথে দিতে। আসলে কি জানেন তো, সেবারে ওই বৃদ্ধ মানুষটা মারা যাওয়ার সময় যদি আমার ছেলেটাকে সাহায্য না করে যেত, তাহলে কোনোদিনও আমরা সুখের মুখ দেখতে পারতাম না। আর তারপর আপনার মেয়ে যদি আমার ছেলেটাকে বিপদের হাত থেকে উদ্ধার না করতো, তাহলে যে কি যে হতো। সবই ওপরওয়ালার ইচ্ছে। আপনার ছেলের মতো ভালো ছেলের ক্ষতি কেউ কোনো দিন করতে পারবে না। সবাই বিপদের সময় ওকে সাহায্য করতে আসবে। আর হ্যাঁ, তাদেরকে চিনে রাখবেন যারা সাহায্য করতে আসে বিপদের সময়, কারণ তারাই হলো প্রকৃত বন্ধু।